পোশাক খাতে 50,17,652 জন শ্রমিক কাজ করে। যারা কেনাকাটা করেন বা কেনাকাটা করতে পছন্দ করেন, আপনি কি আপনার কেনা পোশাকের পিছনের গল্পটা জানেন? আপনি কি জানেন আপনার প্রিয় ব্র্যান্ডটি সেই পোশাক শ্রমিককে কত টাকা দিচ্ছে? যারা আপনার পরার পোশাক তৈরি করে তাদেরকে যা বেতন দেওয়া হয় তা কখনোই পর্যাপ্ত নয়। বর্তমান পোশাক শিল্প বাংলাদেশের সবচাইতে বড় রপ্তানিমুখী শিল্প খাত। 2023-24 অর্থ বছরে মোট রপ্তানি হয়েছে 36.13 বিলিয়ন ডলার। বাংলাদেশের মোট রপ্তানির 81.24% পোশাক খাত থেকে হয়। অথচ এই ইন্ডাস্ট্রির শ্রমিকরাই টাইমলি বেতন ভাতা পায় না। শ্রমিকের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়। ন্যায্য দাবিতে আন্দোলন করতে গেলে পুলিশ ও সরকার দলীয় গুন্ডা ফান্ডাদের হামলার শিকার হয়, কখনো কখনো চাকরিচ্যুত হয়, আবার কখনো মিথ্যা মামলায় জেলে বন্দী থাকতে হয়। এত রিস্ক একটা ইন্ডাস্ট্রি, অথচ এই ইন্ডাস্ট্রির শ্রমিকরাই নিপীড়িত, নির্যাতিত, অধিকার হতে বঞ্চিত। আজকের ভিডিওতে এই সাইটগুলোকে নিয়ে আলোচনা করব। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম 111টি পোশাক কারখানায় 2184 জন শ্রমিক, 111 জন সুপারভাইজার ও 111 জন ব্যবস্থাপকের উপরে সানামের একটি গবেষণায় দেখা যায় দিনে 13 ঘন্টারও বেশি কাজ করে 21টি কারখানায়। 12 ঘন্টার বেশি, 13 ঘন্টার কম কাজ করতে হয় 5টি কারখানায়। 19টি কারখানায় কাজ করতে হয় 11 ঘন্টার বেশি, 12 ঘন্টার কম। 51টি কারখানায় শ্রমিকদেরকে কাজ করতে হয় 10 ঘন্টার বেশি, 11 ঘন্টার কম। অথচ শ্রমিক আইন অনুযায়ী ওভারটাইম 2 ঘন্টা সহ সর্বমোট কাজ করতে হয় 10 ঘন্টা। 9 থেকে 10 ঘন্টা কাজ করতে হয় 4টি কারখানায়। 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হয় 11টি কারখানায়। শ্রমিকরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদেরকে বেতন দেওয়া হয় খুব কম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই দিকে কোনো মনোযোগ নেই বা সচেতনতা পায় না। সূর্য ওঠার আগে ঘর থেকে রান্না করে একজন গার্মেন্টস কর্মী গার্মেন্টসে যায়। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজ করতে হয়। এরপর 1টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ ব্রেক, 2টা থেকে 5টা পর্যন্ত একটানা কাজ করে। এরপরে আবার 3 ঘন্টা ওভারটাইম করে। প্রতিদিন কাটে ইনচার্জ, সুপারভাইজার আর বসদের গালি শুনে। চাকরি হারানোর ভয়ে সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ, মাস শেষে বেতন পায়। বর্তমানে সরকারের 4র্থ শ্রেণী কর্মচারীর বেতন 16,950 টাকা। ব্যাংক পরিচ্ছন্নতা কর্মী বা পিয়ন সহ নিম্ন পদের কর্মকর্তাদের বেতন 24,000 টাকা। আর শ্রমিকদের বেতন সেই আগের 8,000 টাকাই আছে। এই টাকা কি নিজে খাবে, নাকি গ্রামে পরিবারের জন্য পাঠাবে, নাকি বাসা ভাড়া দিবে? এরপরেও 3 মাসের স্যালারি আটকে থাকে। প্রতিদিন 14 ঘন্টারও বেশি সময় কাজ করে, কঠোর পরিশ্রম করে। অনিরাপদ ও দুর্বল বায়ু চলাচল ব্যবস্থাপনা কারখানায় তারা কাজ করে, তারপরেও কম মজুরি পায়। পোশাক শিল্পের সর্বনিম্ন গ্রেডের ন্যূনতম মজুরি 17,568 টাকা করার প্রস্তাব করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ সিপিডি। বর্তমান বিশ্বে পোশাক রপ্তানির দিক দিয়ে প্রথমে চীনের শ্রমিকদের মজুরি দেওয়া হয় 24,890 টাকা। ভিয়েতনামের শ্রমিকদেরকে মজুরি দেওয়া হয় 15,060 টাকা। তুরস্কের 29,165 টাকা। মালয়েশিয়ার 25,935 টাকা। ফিলিপাইনের 23,180 টাকা। আর বাংলাদেশের তো তারা কিভাবে বেঁচে থাকবে? তাদের পরিবারকে কি খাওয়াবে? গার্মেন্টস কর্মীরা প্রোটেস্ট করার চেষ্টা করলে বা আন্দোলন করলে তাদেরকে দমন করতে সরকারের পুলিশ বাহিনী তো আছে মালিক পক্ষের গুন্ডা ফান্ডাও। ফলে ফান্নাসের মতো ঘটনাও ঘটে। আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে তো বুঝতেই পারছেন 1 মাস স্যালারি না পেলে পুরো মাসটা কত কষ্টে চলে। আর সেখানে একজন গার্মেন্টস কর্মী 2 থেকে 3 মাস স্যালারি পায় না, তাহলে তারা কিভাবে চলবে? মনে রাখবেন, পুরো পোশাক শিল্পে শ্রমিকদের শোষণের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অন্যান্য শ্রমিকের চেয়ে মহিলাদের সবচেয়ে ঝুঁকি বেশি বলে মনে করা হয় এবং সাধারণত বাংলাদেশের পোশাক খাতের শ্রমিকরাই সবচেয়ে কম বেতন পায়। আপনি যে শার্টটি পরছেন তা কেনা বা পরা সহজ হতে পারে, কিন্তু এর পেছনে শ্রমিকের শ্রম এত সহজ না। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অত্যন্ত দরিদ্র স্কুল কলেজ ড্রপ আউট ছেলেমেয়েরাই পরিবারের হাল ধরার জন্য শহরে চলে আসে চাকরির সন্ধানে। তারা কোয়ালিফিকেশান অনুযায়ী ভালো কোনো জব পায় না, শেষে ঢুকতে হয় গার্মেন্টস সেক্টরে। শুরু হয় স্বেচ্ছাবন্দী জীবন। বাংলাদেশের জব প্রদানের সবচেয়ে বড় সেক্টরও গার্মেন্টস সেক্টর। সরকারের নির্ধারিত বেতন তো দূরে থাক, 2-3 মাসের বেতনও বকেয়া থাকে।
এই সেক্টরে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের বেতন পাই না, 3 মাস হলে আমরা বেতন পাই না, ঈদের বোনাস পাই না, ছুটির টাকা পাই না। আর ঈদ আসলে তো মালিকরা সরকারের কাছ থেকে লোন নেওয়ার জন্য বসে থাকে। লোন নিয়ে তারা নাকি ঈদের বোনাস ও বেতন দিবে। আর সারা বছর দিন এত টাকা ইনকাম করে, তারা সেই টাকা কি সরকারকে দেয়? কেন সরকার দলীয় লোকেরা গার্মেন্টস সেক্টরের মালিকদেরকে শেল্টার দেয়? মনে আছে 2013 সালে রানা প্লাজার কলাপসের কথা। রানা প্লাজা ধ্বংসের ফলে 1138 জন শ্রমিক মারা যায় এবং আরও আহত হয় 2438 জন শ্রমিক। এই ঘটনাটি পোশাক শিল্পের সবচেয়ে বড় মারাত্মক বিপর্যয়ের মধ্যে একটি। অথচ কোম্পানির মালিক কোথায়? তাদের পরিবারকে কি কোনো ভর্তুকি দিছে? যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে? এভাবে শ্রমিকদের যত দুর্ঘটনা দামাচাপা পড়ে যায়। অসংখ্য দুর্ঘটনা বাংলাদেশে ঘটে, কিন্তু শ্রমিকরা এর ন্যূনতম ভর্তুকিও পায় না।